শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক হয়েছে রাত্রের মিটিংয়ের আলোচনা, সিদ্ধান্ত এবং সেটাকে সামনে রেখে আগামী দিনের আন্দোলন সংগ্রাম পরিচালনার জন্য আমরা সকাল 9টায় লেজু কমিটির বৈঠকে আহ্বান করেছিলাম। এতক্ষণ পর্যন্ত সেই বৈঠক আমাদের অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে আপনাদের সামনে আমরা ব্রিফিংয়ের জন্য উপস্থিত হয়েছি। শুরুতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে আপনারা দীর্ঘক্ষণ আমাদের এই বক্তব্য জাতির সামনে তুলে ধরার জন্য, জাতীয় স্বার্থে আপনারা এখানে এসেছেন, কষ্ট করছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতাও জানাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইতিহাসের একটি ঘটনা আপনাদের সামনে স্মরণ করাচ্ছি। প্রথমে আমরা সকলে জানি আগামীকাল 23শে জুন আমাদের জাতীয় জীবনের এবং এদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কালো অধ্যায়, একটি বেদনাদায়ক দিন। 1757 সালে পলাশী রামনগরে যে বিপর্যয় হয়েছিল, সেই দিনটি আগামীকাল। সে প্রেক্ষাপট কি ছিল আমরা সবাই ইতিহাস থেকে জানি, এবং এটার শিক্ষা কি ছিল সেটা আমাদের সামনে স্পষ্ট। দেশের স্বাধীনতা সর্বত রক্ষা করাই হচ্ছে আমাদের সকলেরই দায়িত্ব। পলাশীর বিপর্যয়ের মূল কারণটাই অনেকগুলো বিশ্লেষণ ইতিহাসে আছে, ঐতিহাসিকগণ করেছেন। মোটা দাগে যদি আমরা সামনে আনি, সে সময়ের জাতির বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছিল তারা ছিল বিশ্বাসঘাতক। আর দ্বিতীয় হচ্ছে, সে সময়ের জনগণ ছিল অবচেতন। লর্ড ক্লাইভ যে ইংলিশ সেনাপতি, তার আত্মজীবনী একথাটা বলে গেছেন, জনগণ যদি সচেতন থাকত, তারা যদি লাঠি ছোটা ইট পাটকেল নিয়ে দাঁড়াতো, তাহলে আমাদের বাহিনী নিঃশেষ হয়ে যেত। আজকের বাংলাদেশের যদি স্বাধীনতার সার্বভৌমত্ব, দেশের সামগ্রিক পরিস্থিতি আমরা বিশ্লেষণ করি, কিছু কিছু ক্ষেত্রে একটা মিল পায়। তার আলোকে আমাদের দায়িত্ব, কর্তব্য নাগরিক হিসাবে বা রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব যারা করে, তাদের একটা করণীয় আছে, ভূমিকা আছে। আমরা মনে করি বিগত দিনে প্রায় 17 বছর নিজেদের ক্ষমতায় থাকা টিকিয়ে রাখার জন্য দেশের স্বাধীনতা অন্যের হাতে তুলে দেওয়ার, সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলমান ছিল। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটার অবসান ঘটলেও আবার নতুন করে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আবার লক্ষ্য করছি ক্ষমতায় টিকে থাকার জন্য সেই অপচেষ্টা অতীতের মতোই অনেকগুলো বিষয় লক্ষণীয় আমাদের সামনে। সীমান্ত হত্যা হয়, পশ্চিম হয়, আমাদের কৃষকদেরকে ধরে নিয়ে যায়, কিন্তু বাংলাদেশের কার্যকর কোনো প্রতিবাদ, শক্তিশালী প্রতিবাদ নেই, এবং ইফেক্টিভ কোনো ভূমিকা জাতি দেখতে পাচ্ছে না। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে শক্তিশালী ভূমিকা রাখার কথা, সেক্ষেত্রেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারবার। ফলে স্বাধীনতার হুমকির মুখে দেশের ভিতর উত্তেজনা তৈরিরও অপচেষ্টা চলছে। সীমান্তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক অস্ত্র মজুদের ঘটনা ঘটছে। কোথাও কোথাও ক্ষেপণাস্ত্র
স্থাপনেরও ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পারছি। এই প্রেক্ষাপটে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের জীবন, নাগরিক জীবনের স্বস্তি, শান্তি, শৃঙ্খলা রক্ষার জন্য 11 দলীয় ঐক্য আজকে সরকারের কাছে দাবিও জানাচ্ছে। আমরা জনগণের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সকলে জানি বাংলাদেশে দীর্ঘ সময় ধরে কর্তৃত্ববাদী শাসন ছিল। আবার এই শাসনকাল প্রতিষ্ঠার জন্য যে প্রেক্ষাপট, এই দেশে নানা ধরনের গণহত্যা, খুন, গুমের ঘটনা ঘটেছে, এর ফিরিস্তি অনেক বড়। 28 অক্টোবর 2008 সালে পল্টন ট্র্যাজেডি হিসেবে যেটা আমরা জানি, সারা দেশে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে 29 ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে 2008 সালে। 9 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় যে হত্যাকাণ্ড, সেটাও ইতিহাসের জঘন্যতম, বর্বরোচিত, সবচেয়ে আলোচিত সামরিক হত্যাকাণ্ড, যেখানে 57 জন মেধাবী সেনা অফিসারের জীবন গেছে। মোট 70 জন মানুষকে হত্যা করা হয়েছে 25-26। এর পরবর্তীকালেও আমরা দেখেছি 13 সালে যে 5ই মে শাপলা ছাত্রের হত্যাকাণ্ড, অসংখ্য আলেম উলামাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরপরে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, যিনি জেলখানায় বন্দি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আজকের এই দিনে আল্লাহ যেন তাকে উচ্চ মর্যাদা দেন। তার ফাঁসি রায়ের পরও সারা বাংলাদেশে 150 শতাধিক মানুষ গণহত্যার শিকার হয়েছে। তৎকালীন বিরোধী নেত্রী বিদেশ থেকে এয়ারপোর্টে পা রেখেই কথা বলেছিলেন, তিনি ফুলের তোড়া নেন নাই, যেখানে দেশের মানুষকে নির্বাচনে হত্যা করা হচ্ছে, গণহত্যা হচ্ছে, সেখানে আমার ফুল নিয়ে আনন্দ করার, অভিনন্দন নেওয়ার সুযোগ নেই। এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে। এরপরে 2021 সালে 19 জন মানুষের জীবন গিয়েছে। আমাদের জোটের অন্যতম শীর্ষ নেতা আল্লামা মাওলানা সাহেবকেও গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে অমানবিক। এভাবে জাতীয় নেতৃবৃন্দ এই শাসন আমলে, ফ্যাসিবাদীদের আমলে গুম হয়েছে, খুন হয়েছে, গণহত্যার শিকার হয়েছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। অনেকে সর্বশেষ যে গণহত্যাটি হয়েছে, সে ফ্যাসিবাদী আমলের শেষ দিকে 36 জুলাই, যেটা আমরা জানি, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নৃশংস হত্যাকাণ্ড, নিছক ক্ষমতায় টিকে থাকার জন্য, ফ্যাসিবাদ কর্তৃত্ববাদকে স্থায়িত্ব দেওয়ার জন্য নিরীহ মানুষের উপর গুলি চালানো হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু, নারী নির্বিশেষে সবাইকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড 1400 মানুষের জীবন নাশ, 40,000-এর কাছাকাছি মানুষের আহত, পঙ্গুত্ব বরণ, এই যে বিভৎস চিত্র আমাদের সামনে আছে, সেই দীর্ঘ বিবরণ ফিরিস্তি যদি আমরা বলি অনেক সময় লাগবে। এই ঘটনাগুলোর যে আইনানুগ পদ্ধতিতে বিচার হওয়ার কথা, সেই বিচারকে দেশের জনগণ পেয়েছে, তাহলে আমরা বলবো এখনো কোনো বিচার সেভাবে হয়নি যে বিচারের মাধ্যমে ন্যায় বিচার কায়েম হতে পারে, ইনসাফপূর্ণ বিচার হতে পারে। 28 অক্টোবরের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী ছিলেন, পরবর্তী প্রধানমন্ত্রী, এখন ভারতে যিনি পালিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, তিনি 1 নম্বর আসামি ছিলেন এবং
এই ঘটনায় তার দলের অনেকেই আসামি ছিলেন। ক্ষমতায় এসে ক্ষমতাকে ব্যবহার করে তারা সবাই মামলা থেকে অব্যাহতি নিয়েছে। আদালতকে ব্যবহার করে এখানে বিচারহীনতার সংস্কৃতি প্রতিফলন আমরা স্পষ্ট লক্ষ্য করি। পরবর্তীকালেও কোনো ঘটনার বিচার হয়নি। শাপলা চত্বরের ঘটনা, উল্টো মামলা দিয়ে বিরোধী দল বা প্রতিপক্ষ আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। সময়ে সময়ে তাদেরকে হয়রানি করা হয়েছে, জেলখানায় নির্যাতন করা হয়েছে। এখনো হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সে মামলা এখনো আদালতে আছে। যারা প্রকৃত অর্থে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মজলুম হয়েছে, তাদেরকেই মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এরপরে অন্যান্য ঘটনাগুলো তাই। জুলাই হত্যাকাণ্ড যেগুলো ঘটেছে জুলাই অভ্যুত্থানের সময়, সেই মামলাগুলো প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনৈতিক দলগুলোর প্রচণ্ড দাবি এবং জোর দাবির প্রেক্ষিতে কিছুটা ত্বরান্বিত হয়েছিল। এখন এই সরকার এসে সেখানে চিফ প্রসিকিউটর সহ টোটাল বিচার সিস্টেমটাকে সেখানে নিঃশেষ করে দেওয়া হয়েছে, দুর্বল করে দেওয়া হয়েছে। যে দুর্বলতার কারণে আজকে সেই বিচারের গতি ধীর গতিতে পরিণত হয়েছে। জাতি আজকে উৎকণ্ঠিত যে এই বিচার আসলেও দেশবাসী পাবে কিনা, সে প্রশ্ন আমাদের সকলের সামনে আছে। এই জন্য আমরা 11 দলীয় ঐক্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক করে গতকাল পরিস্থিতির বিশ্লেষণ করেছে এবং দেশবাসীর সামনে এই বিচারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনকে আরো জোরদার করার জন্য আহ্বান জানিয়েছে। আপনারা জানেন সারা দেশে আমাদের আন্দোলনের যে ঘোষিত কর্মসূচি, বিভাগীয় শহরগুলোতে সমাবেশ হচ্ছে। বিপুল পরিমাণ লোক এই সমাবেশে সাড়া দিচ্ছে, দলে দলে মিছিলে মিছিলে যোগদান করছে, নেতৃবৃন্দের বক্তব্য শুনছে এবং তারা সংগঠিত হয়ে এই অপকর্ম এবং অতীতের দুঃশাসন এর ধারাবাহিকতায় যে অপশাসনের দিকে দেশ নিয়ে যাওয়া হচ্ছে, বিশেষ করে হত্যাকাণ্ডের বিচার না করার এবং বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিজমকে বা ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের যে গোপন আঘাত আমরা লক্ষ্য করছি এবং ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার যে অপচেষ্টা হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা রাজপথের আন্দোলনের মাধ্যমে এই সমাবেশগুলো থেকে জনগণের বলিষ্ঠ কণ্ঠ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে 3টি বিভাগীয় শহরে, রাজশাহী, খুলনা, এরপরে আমাদের চট্টগ্রাম, 3টি জায়গায় সমাবেশ হয়েছে। সামনে আরো 4টি সমাবেশ আমাদের সামনে আছে, যেমন 27 তারিখ ময়মনসিংহ, এরপরে 11 তারিখ রংপুর, 18 তারিখ বরিশাল, 25 তারিখ সিলেট। এই কর্মসূচিগুলো আমাদের আছে। এগুলো আপনারা বাস্তবায়ন সম্প্রচারের ক্ষেত্রে মিডিয়ার একটা ভূমিকা ছিল, আমরা এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনের সমাবেশগুলো যেন সফল হয়, জাতি জানতে পারে, দেশবাসী আপনাদের মাধ্যমে বক্তব্য প্রসার হলে জাতীয় স্বার্থে জনগণ সজাগ সচেতন হতে পারবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি এবং সহযোগিতা চাচ্ছি। এই সাথে আমরা গত 2 দিন 12 তারিখ 26টি সীমান্ত জেলাতে পশ্চিম এবং সীমান্ত হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশ, প্রতিবাদ সমাবেশ করেছি। আবার রাজধানীতেও আমরা একইভাবে প্রতিবাদ সমাবেশ করেছি এবং বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীর একটা গুরুত্বপূর্ণ এলাকায়। আজকের মিটিংয়ে আমরা 2 দিনের কর্মসূচি পুনর্নির্ধারণ করেছি, যা আপনাদের সামনে আমরা এখন তুলে ধরতে চাই। আমরা আগামীকাল 23 জুন
রাজধানী শহরের বিজয়নগরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে, অর্থাৎ 11 দলের শীর্ষ নেতাগণ, দলীয় প্রধানগণ এবং সংসদের বিরোধী দলের নেতা, চিফ হুইপ সহ সকলে এখানে উপস্থিত থাকবেন। আমরা একটা বড় আকারের সমাবেশ করবো ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এই যে বিচার প্রক্রিয়ায় যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে এবং অন্যায় কাজের বিরুদ্ধে যখন 11 দলের লোকেরা, জামায়াত ইসলামের লোকেরা, শিবিরের লোকেরা যখন দাঁড়ায়, সেখানে আবার সরকারি দলের লোকেরাও হামলা চালিয়ে সেখানে নানা ধরনের হত্যাকাণ্ড এবং আহত নিহতের ঘটনা সারা করছে। গতকাল আপনারা জানেন গাইবান্ধা ছাত্র শিবিরে একজন শহীদ হয়েছে। এই ঘটনাগুলো চলছে। এই জন্য কি জুলাই বিপ্লব হয়েছিল? এই জন্য কি মানুষ রক্ত দিয়েছিল? এই জন্য কি দেশে ফেসিবাদ মুক্ত করে আরেকটি নতুন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়ে, সংসদ গঠিত হয়ে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনর্বর্তন হয়ে আমাদের নাগরিকদের উপরে জুলুম অত্যাচার অব্যাহত থাকবে? এই প্রশ্ন আজকে জাতির বিবেকের কাছে আমরা পেশ করছি। তাহলে আমাদেরকে অবশ্যই এই অপকর্মের বিরুদ্ধে, সরকারের এই ব্যর্থতা এবং নৃশংসতা এবং ফেসিবাদের পৃষ্ঠপোষকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীকালের সমাবেশ থেকে আমরা সেই দাবি তুলব, এই আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল ঘটনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কর্মসূচি হলো আগামী জুলাই 4 তারিখ সারা দেশের জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে এবং সেখানেই দাবি, যেমন বিচারের দাবি থাকবে, গুম, খুন, হত্যা, গণহত্যার দাবি, পাশাপাশি বাজেট পাস হবে জুন শেষ দিবসে 1 তারিখে কার্যকর হবে। জনজীবনের প্রভাব কি পড়বে ইতিমধ্যে আমরা আশঙ্কা করেছি। চূড়ান্তভাবে পাশ হওয়ার পরে আমরা লক্ষ্য করি সবসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, জনদুর্ভোগ বৃদ্ধি পায়। এর প্রতিবাদেও আমাদের কর্মসূচি থাকবে। পাশাপাশি বিচার এবং দ্রব্যমূল্য সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ রূপ ধারণ করেছে, প্রতিদিন যে হত্যাকাণ্ড হচ্ছে, প্রতিদিন হামলা মামলার ঘটনা ঘটছে, প্রতিদিন মানুষের ঘরে চুরি ডাকাতি অসংখ্য ঘটনা ঘটছে। এই যে জনজীবনে অস্বস্তি এবং নিরাপত্তাহীনতা, এক্ষেত্রে সরকারের দায় দায়িত্ব পালনে যে উদাসীনতা, আমরা সেগুলো প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি দেশ বিরোধী যে ষড়যন্ত্র হচ্ছে, এইসব মিলিয়ে আবার আগামী 4 জুলাই সারা দেশের সকল জেলায় আমরা বিক্ষোভ সমাবেশের এবং মিছিলের ডাক দিচ্ছি। আরেকটা বিষয় আপনাদের সামনে আমরা পেশ করতে চাই। আপনারা জানেন 24 সালের যে 36 জুলাই, এই 36 জুলাইয়ের বর্ষপূর্তি দ্বিতীয় বছরে রূপান্তর হবে। সেটা হচ্ছে আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনের একটা কর্মসূচি আমরা লিয়াজু কমিটিতে ঠিক করেছি। শীর্ষ পর্যায়ে আলোচনা করে আমরা চূড়ান্ত করব। সে উপলক্ষে আমরা আগামী 25 তারিখ আবার লিয়াজু কমিটি বসবো। আশা করি সেদিন আপনাদের সামনে আমরা 36 দিনের একটা কর্মসূচি ঘোষণা করতে পারব। তো সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, দেশবাসীকেও আহ্বান জানাই, আসুন আমরা দেশের এই সামগ্রিক পরিস্থিতির সংক্ষিপ্ত বর্ণনা যেটা দিয়েছি, এই বিষয়গুলো কোনো দলীয় ইস্যু নয়, কোনো জোটের ইস্যু নয়, এটা দেশবাসীর ইস্যু, দেশের জনগণের ইস্যু, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ইস্যু। জনমনের শান্তি, স্বস্তি
নিরাপত্তা বিধানের ইস্যু এবং দেশে গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজনে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের ব্যর্থতা যেখানে যা আছে সেটা আমাদেরকে স্পষ্ট করে তুলে ধরতে হবে, যাতে করে সরকারে বুঝতে পারে তাদের দুর্বলতা, সীমাবদ্ধতা, ব্যর্থতা কোথায়। সেই সাথে জনগণও যাতে ঐক্যবদ্ধ হতে পারে। সরকার যদি এভাবে জনগণকে তোয়াক্কা না করে, এই যে গণভোটের রায় বাস্তবায়ন না করে যেটা অপেক্ষা করেছে, প্রতিটি পরদে পরদে যেভাবে জনগণের মনোভাব, অভিমতকে উপেক্ষা করে তাদের দলীয় চিন্তা সিদ্ধান্তকে বাস্তবায়ন করছে, এ ব্যাপারে যে সরকার সঠিক পথে ফিরে না আসে, বিশেষ করে ফ্যাসিবাদের উত্থান যদি সরকার না থেকে পৃষ্ঠপোষকতা দেয়, জনগণ অবশ্যই এক চুল পরিমাণে এই জায়গায় ছাড় দিবে না। আমরা আকর্ষণ আন্দোলন করব, এই আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনের লাস্ট সীমানা পর্যন্ত আমরা বসব, অর্থাৎ সাফল্যে না আসা পর্যন্ত আমরা জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যাব। এই জন্য আপনাদের সহযোগিতা চাই এবং দেশবাসীর সহযোগিতা চাই। এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি।